প্রতিরক্ষা সহ ২৭ মন্ত্রণালয় সামলাবেন ডক্টর ইউনূস। স্বরাষ্ট্রে এম সাখাওয়াত, আইনে আসিফ নজরুল, নাহিদ আসিফকে দেয়া হয়েছে আইসিটি ও যুব মন্ত্রণালয়ের দায়িত্ব। জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের স্মরণ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে। আমাদের যে তারুণ্যের শক্তি, উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জাতিসংঘের। বিএনপির সঙ্গে আবাসিক প্রতিনিধির বৈঠক। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকি করছে শিক্ষার্থীরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসাধারণকে সোচ্চার থাকার আহ্বান। জেলা কর্তৃক আমাদের বাজার মনিটরিং চলছে। সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজ আসছে, যাতে কেউ বাড়তি দাম বা জনমানুষকে কোনো ভোগান্তিতে না ফেলাইতে পারে। সেনা প্রহরায় একে একে শুরু হচ্ছে বিভিন্ন থানার কার্যক্রম। ভীতি কাটিয়ে জনগণের আস্থা ফেরাতে কাজ করতে চান পুলিশ সদস্যরা। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শিরোনাম দেখছিলেন। পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক ও পরিবহন, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ ও জ্বালানি, নৌপরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান ও পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষাসহ মোট ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এছাড়া সালিউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শামীম মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আ.ফ.ম. খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে আরও ৩ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক ই আজম এখনও শপথ গ্রহণ না করায় তাদের দফতর নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে আরও খোঁজখবর রাখছেন সহকর্মী নুরনবী সরকার। বাংলা মোটর সেন্টার থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি, যাচ্ছি তার কাছে। নুরনবী, ২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। সব মিলিয়ে মন্ত্রণালয় বন্টনটা কেমন মনে হলো আপনার কাছে? দেখুন, মন্ত্রণালয় বন্টন এটা খুবই একটি এই সরকার কি ম্যান্ডেট
নিয়ে এসেছে সেটা তো গণঅভ্যুত্থান যেটাকে বলা হোক না কেন সেটার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু স্বপ্নের কথা বলেছেন এবং এরই মধ্যে যে উপদেষ্টারা যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানেও তারা বলেছেন সব জায়গায় সংস্কারের কথা বলেছেন, যে অন্যায়গুলো হয়েছে সেগুলো ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেছেন। সুতরাং এটা খুবই স্পষ্ট একটি বৈষম্যহীন কিন্তু সমাজ গঠনের লক্ষ্যে এই সরকারকে কাজ করতে হবে। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে এজেন্ডা ছিল শেষ পর্যন্ত কিন্তু সেটাই উঠে এসেছে। ব্যাংক খাত, শিক্ষা খাত বা পরিবহন খাত, স্বাস্থ্য খাত, ব্যবসা বাণিজ্য যেখানেই তাকান না কেন সব জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে সে কথাগুলো কিন্তু তিনি বলেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপদেষ্টারা কতদিন দায়িত্ব পালন, কত বছরের জন্য আসলে একটা রোড ম্যাপ ঘোষণা করবেন, উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করবেন, সংস্কার ঘোষণা করবেন, সেই জায়গা থেকে কিন্তু সেটি সেটা কিন্তু তারা বলবেন। আর একটি বিষয় যে উপদেষ্টারা দপ্তর এই মন্ত্রণালয়ের যারা দায়িত্ব হয়েছেন তাদের জন্য যে কর্মকর্তা রয়েছেন সেগুলো রেডি করতে হবে। তারপরে যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের কাছ থেকে নিরাপত্তা বিষয়গুলো নিতে হবে। প্রথমেই কিন্তু তারা যেটি বলেছেন প্রত্যেকের মধ্যে একটি বিষয় খুবই স্পষ্ট করে উঠে এসেছে যে দেশে আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার, সেটাকে কিন্তু তারা শৃঙ্খলার মধ্যে আনতে চান। পুলিশ বাহিনী পুরোটাই ঢেলে সাজাতে হবে। অনেকগুলো থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। সব মিলে প্রশাসনেও কিন্তু আমূল পরিবর্তন হবে। সুতরাং বলা চলে যে একটি যে সরকার ব্যবস্থা এসেছে সেই সরকার ব্যবস্থার যে স্বপ্নের কথা, বৈষম্যহীন সমাজ নির্মাণের কথা, সেগুলোকে ঢেলে সাজানোর জন্য কিন্তু তারা বলেছেন। এবং এরই মধ্যে বিভিন্নজন বিভিন্ন কথা বললেও কিন্তু একটি বিষয় স্পষ্ট যে এখানে নুরনবী, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে রোববার থেকে তো নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সহ বাকিরা সচিবালয়ে যাবেন, সেই বিষয়ে কিছু জানতে পারলেন কিনা বা ঠিক কবে নাগাদ যাবেন, কি জানতে পারলেন? দেখুন, এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, তবে দপ্তরগুলো রেডি করতে হবে, তাদের নেম প্লেটগুলো বসাতে হবে, কর্মকর্তাদের পদায়ন দিতে হবে, অথবা যারা এরই মধ্যে এই উপদেষ্টাদের সঙ্গে এপিএস বা অন্যান্য যে দাপ্তরিক যে কর্মকর্তারা রয়েছেন তারা কতজন এসেছেন, তারা অফিস করছেন কিনা, এরকম নানা বিষয় জড়িত রয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে আজকের মধ্যেই হয়তোবা সেগুলো ঠিক হয়ে যেতে পারে, আগামীকালও তারা অফিস করতে পারেন, যদিও সরকারি বন্ধের দিন। তবে এটি স্পষ্ট যে রোববার থেকে তারা হয়তো বা তাদের দপ্তরে যাবেন। এরই মধ্যে দপ্তরের যে বিভিন্ন বিষয়ের কর্মকর্তা, অন্যান্য যে বিষয়গুলো থাকবে, আনুষঙ্গিক বিষয়গুলো থাকবে, সেগুলো প্রস্তুত করবে। সবকিছু মিলিয়ে আগামী রোববার পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আবার এই কর্মকর্তারা বা উপদেষ্টারা গেলেই কিন্তু সচিবালয় সহ সারা দেশের প্রশাসনের একটি গতি আসবে। নুরনবী, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারা। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে, গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সকাল 9:30টার কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই শ্রদ্ধা নিবেদনের পালা। প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শ্রদ্ধা নিবেদনের পর বৈরী আবহাওয়ার মাঝেও বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এ সময় বাজানো হয় বিউগল, জানানো হয় রাষ্ট্রীয় সালাম। পরে শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ। উপস্থিত 13 উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সাভারের সকল আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নতুন সরকারের সদস্যরা।
প্রথমেই ভাষা আন্দোলনের ২০ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সে ভিত্তি স্থাপন করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। বলেন, সকলে দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের উন্নয়ন করাই নতুন উপদেষ্টাদের মূল লক্ষ্য। নতুন এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে। জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে বলে আশা করেন তারা। প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং না, পুঁজিবাজার আছে, তাই না, অন্যগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করবো। চ্যালেঞ্জ হলো 1 নম্বর ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার ঠিক করা হলো 1 নম্বর চ্যালেঞ্জ। এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। এক্সপেক্টিং বা যাই হোক, সবার পক্ষেই কথা হলো যে আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, সব দেশের সাথে, এবং বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের রাজপথেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক রাষ্ট্রের এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন আছে জানিয়েছেন ঢাকায় আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বেলা 11টার দিকে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। গোয়েন লুইস বলেন, বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতি এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এ বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে বলে দাবি করেন আমির খসরু। বৈঠকে ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য শামা ওয়াবেদ অংশ নেন। About how the UN can support Bangladesh along the path, looking at a new investigation for what happened, path to reconciliation and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. Human rights ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে, আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করবো আগামী দিন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো বিশ্বের নানা দেশ ও জোট। গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইইউ। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তারা বাংলাদেশকে সহায়তার আগ্রহ জানিয়েছে। কাজ করতে আগ্রহী চীনও। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে উপদেষ্টাদের শপথের বিষয়টি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে চায় ওয়াশিংটন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি, কারণ তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান, তারা বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতার কথাও জানায় ইইউ। শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় চীন। পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং। এর আগে বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। রাষ্ট্র সংস্কারে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে তারা কথা বলেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দুপুরে বনানী কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। তিনি আরো বলেন, কমিশন গঠন করে শিক্ষার্থী, জনতা ও পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে, নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে জাতীয় পার্টি। নির্বাচন পদ্ধতির পরিবর্তন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ অন্যতম। মন্ত্রী, এমপি, আমলা, আইন শৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জাতীয় পার্টির। রাষ্ট্র মেরামত তথা সামাজিক ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই সরকারকে আমরা সমর্থন করি এবং অভিনন্দন জানাই। যত ধরনের সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রয়োজনে সকল বিষয়ে জাতির প্রয়োজন যে কোনো সংস্কার করা এই সরকারের পক্ষেই উদ্যোগ নেওয়া যত সহজ, কোনো রাজনৈতিক দল ক্ষমতা গেলে তত সহজ বা আন্তরিকতা একরকম থাকবে না। এদিকে রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি। জয় বলেন, রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ তার কখনোই ছিল না, তবে গত কয়েকদিনে বাংলাদেশের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছেন। তার দাবি, বর্তমানে নেতৃত্ব শূন্যতায় ভুগছে বাংলাদেশ, তাই আওয়ামী লীগের হাল ধরতেই রাজনীতিতে সক্রিয় হবেন তিনি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকি করছে শিক্ষার্থীরা। চাঁদপুরে সকাল থেকে তারা বাজার তদারকি শুরু করে নিত্যপণ্যের দাম নিয়ে কথা বলেন ক্রেতাদের সাথে, পরে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয়ের রসিদ যাচাই করেন। সিন্ডিকেট করে দাম বাড়ানো থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তাদেরও সোচ্চার থাকতে হবে। ছাত্র সমাজের সবাই, সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজে আসছি, যাতে কেউ বাড়তি দাম বা জনমানুষকে কোনো ভোগান্তিতে না ফেলাইতে পারে। জেলা কর্তৃক আমাদের বাজার মনিটরিং চলছে। আমরা আশা করি এই মনিটরিং আমরা অব্যাহত রাখবো। আমরা জনগণের ভোগান্তির কোনো কারণ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা। রয়েছেন আনসার সদস্যরাও। কেরানীগঞ্জ, কদমতলী, গোল চত্বর সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে কাজ করছেন শিক্ষার্থীরা। যানজট নিরসনে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে সহযোগিতা করছেন তারা। গাড়ি থামিয়ে চেক করছেন কাগজপত্র। রয়েছেন আনসার ও রোভার স্কাউট সদস্যরাও। বান্দরবানের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মী, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। এছাড়া সকালে বন্যা পরবর্তী সাঙ্গু নদীর পার ও বিভিন্ন স্থানের আবর্জনা পরিষ্কারে উদ্যোগ নিয়েছেন বিডি ক্লিন, স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ফেনীতে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। বৃষ্টি উপেক্ষা করে তারা শহরের ট্রাঙ্ক রোড, মহিপাল, ডাক্তারপাড়া মোড় সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে লালমনিরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থী ও গার্ল গাইড সদস্যরা। জেলার প্রবেশদ্বার, মিশন মোড় সহ ব্যস্ততম সড়কগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছেন তারা। দিন নেই রাত নেই, পুরো সময় কর্মব্যস্ত রাজশাহীর শিক্ষার্থীরা। শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে নয়, নানা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল দিনভর খুঁজে তালিকা করে জমা দিচ্ছেন তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। সেই সঙ্গে রাত বাড়লে পাড়া মহল্লায় তারাই কাজ করছেন নিরাপত্তা বিধানে। তাদের সহায়তা করতে সানন্দে এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঠিক যেন আবহমান বাংলার গ্রামীণ সমাজে ফেরা, যেন সেই প্রত্যন্ত গ্রামে দুর্বৃত্তদের ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা দেওয়ার শহুরে সংস্করণ।
দেশের চলমান পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায় রাতের নিরাপত্তা নিশ্চিত করতে এভাবেই শিক্ষক, শিক্ষার্থী আর এলাকাবাসী জোট বেঁধেছেন। যেইভাবে নানা ধরনের লুট হচ্ছে এবং নানান অ্যাক্সিডেন্টের তৈরি হচ্ছে এই মুহূর্তে, এইটাকে আমরা সেভ করতে চাই। আমাদের তরুণ যুবকেরা তারা যেমন পাহারা দিচ্ছে, পাশাপাশি সকলকে সচেতন করা হোক বা আমরা সেই আহ্বান জানাচ্ছি। রক্ষা তো চাইলেও সবাই মিলে করতে পারবো না, কিন্তু চেষ্টা করছি আমরা, কারণ এর পাশাপাশি আমাদের সেনাবাহিনীরা হেল্প করছেন। রাতভর নিরাপত্তা টহল দিয়ে আবার ঠিক সকাল 9টা থেকে শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ছেন রাস্তায়। দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে, সন্ধ্যা গড়িয়ে রাত নামতে চলেছে। সারাদিনের ক্লান্তি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরছে তাদের ঘরে, আর ঠিক সেই সময়ও ক্লান্তিহীন শিক্ষার্থীরা। তারা রাস্তায় দাঁড়িয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। সকাল থেকে আসি, রাত অবধি থাকি, এনজয় করি, ভালোবাসার তাগিদে করতেছি। এইরকম ভালোবাসা কখনো পাই নাই, যে যার মতো পাচ্ছে আপ্যায়ন করতেছে। কয়েকজন আছে মানছে, কেউ কেউ মানছে না, থাকবেই তো এরকম ভালো খারাপ। নবীনদের এই অফুরান প্রাণশক্তি যেমন বিস্মিত করেছে, তেমনি আশাবাদী করে তুলেছে নাগরিকদের। কোনো গাড়ি আমি রং সাইডেও যদি কেউ ঢুকাইতে চাই অবশ্যই ঢুকতে দিচ্ছে না। স্টুডেন্টরা অবশ্যই নিয়ম নীতি মেনে চলছে। হয়তোবা আমরাই নিয়ম মেনে চলতেছি, আগে মানতাম না, অথবা তারাই হয়তোবা কোনো ভালো একটা দিক নির্দেশনা দিতে পারছে। গত কয়েকদিনে নগরীর বিভিন্ন স্থাপনা থেকে লুট করে না জিনিসপত্র ফেলাতেও ব্যস্ত শিক্ষার্থীদের একাধিক দল। সারাদিন শহর ঘুরে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে অভাবনীয় শৃঙ্খলার সঙ্গে। আমরা এলাকায় এলাকায় মাইকিং করে দিচ্ছি যে আপনাদের মালামালগুলো অন্তত মসজিদে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় জমা করেন। সিটির মধ্যে যেখানে মাল পাচ্ছি আর কি, সবগুলো আর কি সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা লিখছি, সবগুলোকে আমরা নির্দিষ্ট একটা নাম্বার ট্যাগ দিচ্ছি। আসবাবপত্র, আলমারি টালমারি, চেয়ার টেয়ার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো করেছি। উপরেও আছে পিসি টিসি, বহু কিছু এখন উদ্ধার হয়েছে আল্লাহর রহমতে। শিক্ষার্থীদের প্রত্যাশা যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই তারা আগামীতে তাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে অবদান রেখে যাবেন। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও থানার কার্যক্রম। শুক্রবার সকালে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় থানার কার্যক্রম। 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তারা। থানায় কোনো প্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন তারা। এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তেজগাঁওয়ে প্রায় 40 জন সদস্য ইতোমধ্যে যোগ দিয়েছেন। জনগণের আস্থা তৈরিতে কাজ করার ঘোষণা দেন তারা। ডিএমপির তেজগাঁও জোনে 6টি থানার মধ্যে 3টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। 3টি থানা আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্পাঞ্চল থানা, এই 3টি থানা কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন, তারা অলরেডি কাজ শুরু করেছে। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনে এই ফিরে আসা। সাভার শিল্পাঞ্চলে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। সকালে জামগড় এলাকার উইন্ডি গ্রুপের হলিউড পোশাক কারখানা সহ আশপাশের এলাকা পরিদর্শন করে সেনাবাহিনী। সেনা কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, পোশাক খাতের চাকা সচল রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে মাঠে কাজ করবে সেনাবাহিনী। এ সময় বিজিএমই এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে চায়, তাই কাল থেকে সকল পোশাক কারখানা খোলা রাখা হবে বলেও জানান তারা। বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ফ্যাক্টরিজ, কলকারখানার গোলায় আমরা টহল শুরু করেছি। এর জন্য আমরা টাস্ক ফোর্স গঠন করেছি। প্রতিটি টাস্ক ফোর্স প্রতিটি সেক্টর ভাগ করে নিয়েছে। সেই সেক্টর অনুযায়ী আমরা জোন ভিত্তিক টহল পরিচালনা করছি। যেখানে আমাদের সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানে সেল গঠন করা হয়েছে, এবং ভিজিবল প্রেজেন্স, আমাদের আর্মিদের যেটা ভিজিবল প্রেজেন্স, বিশেষ করে যে টহলের সময়গুলো, সেগুলো নির্ধারণ করা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে এখানে প্রচুর পরিমাণ টহল আছে, সমস্ত ফ্যাক্টরিগুলো নিরাপদ আছে, সবাই নির্ভয়ে যাতে কাজ করতে পারে। প্রায় 12 ঘন্টা পর গত মধ্যরাতে জামালপুর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর 1টা থেকেই কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জেলার জানিয়েছেন, এই ঘটনায় 6 কয়েদি কারারক্ষীদের গুলিতে মারা গেছেন। তারা হলেন আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি, জসিম ও রাহাত।
জেল কর্তৃপক্ষ জানায় কয়েদিদের একটি পক্ষ মুক্তির জন্য বিশৃঙ্খলা শুরু করে। প্রথমেই নিজেদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেয় তারা। কারাগারের প্রথম ফটক ভেঙে ফেলে জেলারদের দ্বিতীয় ফটক খুলে দিতে বলে কয়েদিরা। জেলার গেট খুলতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয়। তখন কারারক্ষীরা কয়েদিদের থামাতে গুলি ছোড়ে। এ সময় 3 কারারক্ষী আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েদিদের নিজ নিজ সেলে ঢোকানো হয়েছে। এদিকে কারাগারে গোলাগুলির খবরে কারা ফটকের সামনে ভিড় করেন বন্দীদের স্বজনরা। 5 জন গতকালই এবং আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছে বলে আমি জানতে পারি। আরও 5 জন বন্দী গুরুতর অসুস্থ হয়, যাদেরকে রাতেই সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে লাশ এবং অন্য যে গুরুতর আহত বন্দীরা চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে আছে। দায়িত্ব পাওয়া নিজ নিজ খাতকে সচল এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, এমনটা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এ সময় তারা বলেন, দেশের বিভিন্ন খাতকে জনবান্ধব ও সহজ করতে দরকার সমন্বিত প্রচেষ্টা। তবে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী। পরে পৃথকভাবে গণমাধ্যমে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশ বিনির্মাণের দায়িত্ব দেশবাসীরও। এছাড়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং ও পুঁজিখাতকে সচল করতেও উদ্যোগ নেবেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং না, পুঁজিবাজার আছে, তাই না, অন্যগুলো, সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করব। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন বলেন, সব দেশের সাথে কূটনৈতিক কার্যক্রম, বিশেষভাবে বড় দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী কিভাবে ইতিবাচক কাজ করা যায় তাই তার লক্ষ্য। আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, সব দেশের সাথে, এবং বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সিস্টেমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, জনগণের সেই আস্থা ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ হোসেন। যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তিতে সুন্দর দেশ গড়ার প্রত্যয়। যেহেতু এই সরকার একটা গণ-অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। তবে স্বাভাবিক পরিস্থিতিতে দেশকে আনতে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, এমনটাও জানিয়েছেন উপদেষ্টারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। এখন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করছেন উপদেষ্টারা। সেখানে আছেন সহকর্মী নুরনবী সরকার, যাচ্ছি তার কাছে। নুরনবী, মন্ত্রণালয়ের বণ্টনের পর প্রথম বৈঠক, কি চলছে ভেতরে, জানতে পারছেন যে কি বিষয়ে আলোচনা হচ্ছে বা কি বিষয়ে বৈঠক? এই বৈঠকটি শেষ হয়েছে, উপদেষ্টারা কিছুক্ষণের মধ্যে বের হবেন। তারা যখন শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসার পরেই কিন্তু এই বৈঠকে তারা বসেছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে। জানিয়ে আসার পরেই কিন্তু এই বৈঠকে তারা বসেছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে। এটি একটি ইনফর্মাল বৈঠক হিসেবে বলা হচ্ছে, অর্থাৎ একটা পরিচিতির ব্যাপার রয়েছে। যদিও এরই মধ্যে কিন্তু 3 জন উপদেষ্টা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করেননি। একজন দেশের বাইরে রয়েছেন, 2 জন ঢাকার বাইরে ছিলেন। তাদের শপথের অনুষ্ঠান
অনুষ্ঠানের ব্যাপারটা রয়েছে। এখন মূলত যারা এসেছিলেন এখানে ইনফরমালি তারা বসেছিলেন, পরিচয়ের ব্যাপারটা এক ধরনের সৌজন্য সাক্ষাতের মতো বলা চলে, কারণ কালকে যখন শপথ নিয়েছিলেন এরপরে তো তারা এখনো পর্যন্ত যে যার মতো বাসায় ছিলেন তাদের সঙ্গে কথা হয়নি, দেখা হয়নি, সেই কারণে এখানে এসে বসেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরে আজকেই কিন্তু এই বাসভবনে আসলেন। সবকিছু মিলিয়ে এটা অনানুষ্ঠানিক একটা পরিচিতি বলা যেতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে হয়েছে, এবং এই বৈঠকের কি আলোচনা হয়েছে সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আর উপদেষ্টারা বৈঠকের মাঝখানে কয়েকজন নামাজের জন্য বেরিয়েছিলেন, জুমা নামাজের জন্য, আবার তারা গিয়েছিলেন। বৈঠক শেষ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তারা বের হবেন। দু একজন উপদেষ্টা বের হলে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব।